আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার একটা প্রশ্ন ছিল যে আমার মিশন তো মোটামুটি কমপ্লিট হয়ে আসছে, আমি বন্ধ করব না চালিয়ে যাব, আপনারা পরামর্শ দিন। 90% মানুষ আমাকে সমর্থন করেছেন যে আপনি চালিয়ে যান, তাই আমি এটাকে আপাতত চালিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি গতকালকে যে ভিডিওটা করেছিলাম, দেখুন আপনাদের অনেকেরই অবিশ্বাস ছিল আমার প্রতি, আমি মানি। তার কারণ হচ্ছে আমি এত তাড়াতাড়ি জিনিসগুলোকে বলেছি এবং এত পরে জিনিসগুলো ঘটেছে যা আপনারা পূর্বের কথাটা ভুলে গিয়েছেন, পরে এখন মনে পড়ছে ধীরে ধীরে, তাই আপনারা বলছেন যে আপনি যা বলেছেন সব ঠিক হচ্ছে। কিন্তু কালকেও একজন আমায় বলেছে আপনি গল্প লিখুন, গল্প লিখলে আপনি নাম করতে পারবেন। তাকে আমি লিখেছি যে যদি ওই ধমকটা যদি পরাজয় না দিতেন তাহলে পরে কি আপনাদের ওই জাহিদুর রহমান তিনি একেবারে বেদবাক্যগুলো উচ্চারণ করতেন? এমন একটা ভাব করে তিনি কথাগুলো বললেন যেন মনে হচ্ছে তিনি একেবারে বরাবরই এই কথা বলে আসছেন, অথচ কিছুদিন আগেও বলেছেন ফাঁসির দড়ি তাকে পড়তেই হবে, কয়েকদিন আগেই বলেছেন। এখন তিনি এমন একটা ভাব করছেন যেন এটাই একটা প্রথা ছিল প্রথম থেকে, শেখ হাসিনা আসবেন, এলে পরে তার বিচারিক প্রক্রিয়া তার সম্পন্ন হবে এবং তাকে পূর্ণ একেবারে দেওয়া হবে, সুরক্ষা দেওয়া হবে। চাপে পড়লে না সব বেড়াল ইঁদুর সব গাছে উঠে যায়। গতকালকে একটা মানে দ্বিপাক্ষিক একটা সমঝোতা পত্র হয়েছে, স্বাক্ষরিত হয়েছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে। যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে যে সমঝোতা পত্রটা হয়েছে সেটা অপ্রকাশিত, সেটা হচ্ছে ক্লাসিফাইড, এটা প্রকাশ করা হবে না। আমি তার কয়েকটা লাইন পেয়েছি, তার মধ্যে যেগুলো বিতর্কিত সেগুলো আবার কেটে লাল দাগ দিয়ে কেটে দিয়েছি। আমি দেখেই যাচ্ছি যুক্তরাষ্ট্র ভারত কূটনৈতিকভাবে এমন একটি সমঝোতায় পৌঁছেছে যার মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদে দেশে ফেরার সুযোগ তৈরি করা হতে পারে। একই সঙ্গে তার মৃত্যুদণ্ড এবং অন্যান্য সাজা অন্তত 1 বছরের জন্য স্থগিত রাখার বিষয়েও সমঝোতা হয়েছে বলে সূত্রের দাবি। গত 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ সদস্যদের, যার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানও রয়েছে, বিষয়টি জানিয়েছেন এবং ঢাকার সহযোগিতা চেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। ভারত শেখ হাসিনার দেশে ফেরা ও তার নিরাপত্তার বিষয়টিকে নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হিসেবে বিবেচনা করছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে নয়াদিল্লি, রাশিয়া, ইউরোপের কয়েকটি দেশের সঙ্গেও এ বিষয়ে ঘনিষ্ঠভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমি বলেছিলাম না যে আপনার বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলোতে প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন এবং 20-22টা দেশ এই আন্তর্জাতিক আদালত নিয়ে, বিতর্কিত আদালত নিয়ে একটি চিঠি দেবেন, নইলে তারা কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন, এটাও বলেছিলাম। কদিন বাদে এটা হবে, মিলিয়ে নেবেন। যেমন পটাকাবাজি যদি বেশি তাইরেবেরি করে তাহলে পটাকাবাজি ফোটানো কিন্তু শুরু হয়ে যাবে, সেটাও মিলিয়ে নেবেন। তখন ওই ভদ্রলোক যে লিখেছিলেন না, তার পেছনে আমি বলবো একটা কালী পটকা ফাটিয়ে দিত। শেখ হাসিনা প্রত্যাবর্তনের নিরাপত্তার বিষয়ে ভারতের একটি উদ্যোগকে চীন সমর্থন করেছে, তবে এই চীনের এই সমর্থনের মাত্রা ও ধরন সম্পর্কে কোনো প্রকাশ্য প্রমাণ সরকারিভাবে নিশ্চিতকরণ হয়নি। সার্বিকভাবে কথিত এই কূটনৈতিক উদ্যোগের সঙ্গে কয়েকটি বিষয় পরস্পর সম্পর্কিত: শেখ হাসিনার আইনি অবস্থান, তার সাজা স্থগিতের সম্ভাবনা, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চয়তা, দেশে ফেরার শর্ত এবং আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান। ভারতের জন্য বিষয়টি রাজনৈতিক ও নিরাপত্তা দুই দিক দিয়ে গুরুত্বপূর্ণ। নয়াদিল্লিকে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পাশাপাশি
শেখ হাসিনা আওয়ামী লীগকে ঘিরে দীর্ঘদিনের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মধ্যেও ভারসাম্য রক্ষা করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি ক্রমেই আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতের সঙ্গে কৌশলগত সহযোগিতার বৃহত্তর প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানে ব্যাপারটা কি জানেন, আমেরিকার এটা কি প্রথম তাই বলে এসেছিল যে আমেরিকা থেকে পা না আমেরিকা বা বাংলাদেশ থেকে পা না তুললে ভারত কোনো রকম সাহায্য করবে না। মনে করে দেখুন, আমি শুরু থেকে বলে আসছি। আলটিমেটলি আমেরিকা বুঝেছে। আমেরিকা বোঝার পর আমেরিকার এখন বর্তমান অবস্থা হচ্ছে আমেরিকা ফেসে গেছে। আমি একটা কপি করেছিলাম, ইরানে হাত দিয়ে হাত পোড়ালেন ট্রাম্প, ইরানে আঘাত করে হাত পোড়ালেন ট্রাম্প। আমি এরকম করেছিলাম একটা। তো এখন ট্রাম্প ওখান থেকে বেরোতে চাইছেন। ট্রাম্প বেরোতে গেলে কি করতে হবে? ট্রাম্প বেরোতে গেলে এখন ভারতের সাহায্য দরকার। কারণ ইরানকে সহযোগিতা করছে কারা? চীন এবং রাশিয়া। ভারত বললে চীন মানবে, তার কোনো মানে নেই, কারণ চীনের আলাদা স্বার্থ রয়েছে। রাশিয়া হচ্ছে পরম বন্ধু। রাশিয়াকে যদি, পুতিনকে যদি অনুরোধ করা হয়, আমাদের প্রধানমন্ত্রী অনুরোধ করেন, তাহলে পুতিন হয়তো কথা শুনতে পারে। সেক্ষেত্রে আবার ভারত বলে দিয়েছে যে আপনারা যেটা করতে হবে, আপনারা ইউক্রেনকে আপনারা থামান। অস্ত্র সহযোগিতা বন্ধ করে দিলে ইউক্রেন থেমে যাবে। মানে আপনি টাকা পয়সা কিছুই দেবেন না, অস্ত্র কিছুই দেবেন না, কি দিয়ে লড়বে ইউক্রেন? এই ইউক্রেনের রাষ্ট্রপতিকে যেমন দেশ ছাড়া হতে হবে, আমাদের মহান তারেক রহমানকেও দেশ ছাড়া হতে হবে। এটা আমি আগাম বলে দিলাম। এটা আগেও বলেছিলাম, তাকে লন্ডনবাসী হতে হবে। আবার তিনি হয়তো লন্ডনবাসী হবেন। আচ্ছা, এবার দেশে ফিরলে, শেখ হাসিনা দেশে ফিরলে, আমি কতদিন আগে বলেছি সেপ্টেম্বর মাস, ডিসেম্বর নয়, সেপ্টেম্বর মাস। এখন সবাই সেপ্টেম্বর বলে চেঁচাচ্ছে, মানে আমার কথাগুলো এখন সব বাসি হয়ে গেছে। তো এখন সেপ্টেম্বর মাসে তিনি যদি দেশে ফেরেন, তাহলে 2027-এর নির্বাচন হবে। আর 2027-এর নির্বাচন হলে বুঝতেই পারছেন কি হবে। তার আগে তারেক রহমান, তাকে একটা সসম্মানে নিষ্কৃতি দেওয়া হবে, মানে সেফ এক্সিট, সসম্মান নিষ্কৃতি দেওয়া হবে, তিনি বেরিয়ে যান। এবার নির্বাচনে সবাই অংশগ্রহণ করলো। তারেক রহমান যদি যেতেন, আবার দেশে ফিরে আসবেন। দেশে ফিরে এসে তিনি আবার শাসন ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা, এই বিদ্যুৎ নিয়ে, আর তার যা নাম হয়েছে কি খাম্বা না কি একটা, ডাম্বা কি একটা নাম হয়েছে, তা সেই নাম তিনি এখন পরিচিত হয়ে গেছেন। ফলে ওনাকে আর নির্বাচনে জিতিয়ে আনার আমার মনে হয় না আমাদের দেশের যে বাংলাদেশের যে মানুষের, তারা তো উৎসাহ থাকবে। ফলে শেখ হাসিনা হচ্ছেন একমাত্র বিকল্প এবং একমাত্র বিকল্প। সেক্ষেত্রে নির্বাচন হলে পরে তিনি একদম অধিকাংশ সিটগুলোতে তিনি চলে আসবেন। আর বাকি রইল আপনার জামায়াত, এনসিপি, আর ধরুন বিএনপির ওপরে খুব একটা অত্যাচার খুব একটা হবে না। অত্যাচার যেটা হবে সেটা হচ্ছে ওই এনসিপি গুলোর উপরে আর জামাতের উপর। জামাত তো পালিয়ে যাবে, জামাত কেউ একটা থাকবে না। জাতীয় পার্টি যোগ দেবে, নির্বাচনে যোগ দেবে, যেমন সহযোগী দল ছিল সেই সহযোগী দল হিসেবেই যোগ দেবে। বিএনপির খুব একটা সমস্যা নেই। মরবে হচ্ছে গিয়ে এই জামাত এবং এনসিপি। জামাত তো অর্ধেক পালিয়ে যাবে, সমুদ্রে ঝাঁপ দেবে, দুটোর একটা। এই যে আমি কথাগুলো বলছি না, আজকে হয়তো আপনাদের কাছে আবার অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু ভবিষ্যতে আবার 1 মাস বাদে দেখবেন যে এগুলো আবার নতুন করে আমার কথাগুলো ফলছে। আমি আগে বলে দিই, এটাই হচ্ছে আমার দোষ, চেপে রাখতে পারি না, বলে দিই, মুখ ফসকে যায়, বলে দিই। তো যাই হোক, তারেক রহমান আসছেন কি আসছেন না তাও এখনো বোঝা যাচ্ছে না। এলে তিনি অন্তত 10টা রাষ্ট্রনেতার সঙ্গে আলাপ করতে পারতেন। কিন্তু নিজের দলের একই খবর, অবস্থা খারাপ, দেশের মানুষ খেপে আছে বিদ্যুৎ নিয়ে, তারপর আরো খেপাবেন কিনা ভারতে এসে, সেই ব্যাপারটাই তাকে নিয়ে চিন্তায় ফেলেছে। ফলে তিনি আর ওই পথে হাঁটবেন বলে আমার মনে হয় না। তিনি হয়তো ভারতবর্ষে আসবেন না,
হয়তো একাকী দেখা করার জন্য হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে আগস্টে দেখা করার কথা শোনা যাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি না। তারেক রহমান প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে আসবেন, আমি বিশ্বাস করি না। যখন যদি হয় তাহলে আমি বলবো যে আমি ভুল বলেছি, আমি বিশ্বাস করি না। তো এই হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের যে যৌথ একটা চুক্তিপত্র, যেটা হচ্ছে আপনার ক্লাসিফাইড, প্রকাশ করা যাবে না, তার ওই 3টি পাতা আমার কাছে এসেছিল, জাস্ট মার্ক দিয়ে। তার মধ্যেও কেটে দিয়েছে, অনেক কিছু কেটে দিয়েছে, ওই কাটা অবস্থাতেই আপনাদের আমি দেখালাম। তো যাই হোক, কিছুটা দেখাতে পারলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান। হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে ভারত এবং আমেরিকার দৌড়ঝাঁপটা খুব চোখে পড়ছে। এতদিন আমরা পাকিস্তান এবং তুরস্কের দৌড়ঝাঁপ দেখে অভ্যস্ত ছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হয় কোথায় যেন কি বদলে যাচ্ছে। আমরা চোখের সামনে যা দেখছি এটাই কি সব, নাকি চোখের আড়ালে পর্দার পেছনে আরো কিছু ঘটছে? বারবার বলছি যে সার্জিও গোর এলেন গেলেন, তারপরে ভারতীয় আরো বেশ কয়েকটা প্রতিনিধি দল এলো গেল, এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে বেশ নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে। এই যে গত দুদিন সার্জিও গোর ভারতের অনেকের সাথে মিটিং করলেন, তার মধ্যে অজিত দোভালের সাথে একদিনে 9 ঘন্টা মিটিং করেছেন। আবার আমরা দেখেছি যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে সোজা চলে গেলেন দিল্লিতে, এবং পরের দিন সকালে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অনেকের সাথে তিনি বৈঠক করলেন। কিন্তু একটা ছবি আমরা দেখেছি যে দীনেশ ত্রিবেদী নরেন্দ্র মোদীর সাথে বসে মিটিং করছে। এই ছবির বাইরেও দীনেশ ত্রিবেদী অনেকের সাথে মিটিং করেছেন, কিন্তু এই ছবিটা দিয়ে কি বোঝানো হয়েছে? অর্থাৎ বাংলাদেশের বিষয় নিয়ে সরাসরি দীনেশ ত্রিবেদী নরেন্দ্র মোদীর সাথে কথা বলছে। এর মধ্য দিয়ে কি আমরা বুঝতে পারি আলোচনার গুরুত্ব? আমেরিকা এর আগে যখন ট্রাম্প নির্বাচিত হলো, নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গেলেন 13ই ফেব্রুয়ারি গত বছরের। ট্রাম্প কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদী বা ভারত দেখবেন, এবং যেটা তারা দীর্ঘদিন ধরে দেখে আসছে। কিন্তু তারপরে ট্রাম্প কিন্তু কথা রাখেননি, এবং ট্রাম্পের এই একটা সমস্যা, তিনি যা বলেন তিনি পর মুহূর্তে অন্য কথা বলেন, চোখ উল্টায় দেন, যে কারণে আজকে বিশ্বে কিন্তু অনেক রাষ্ট্রনেতাই বা সরকার প্রধানই ট্রাম্পের চাইতে তাদের উপরাষ্ট্রপতি জেডি ভান্সের সাথে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন আমেরিকা আবারও ইন্ডিয়ার সাথে খুব ঘনিষ্ঠতা গড়ে তুলছে, এবং আমেরিকা এই মুহূর্তে ইরান থেকে একটা সম্মানজনক এক্সিট চায়। ইরান যুদ্ধে যেভাবে জড়িয়ে গেছে আমেরিকা, এবং প্রতিদিন যেভাবে আরো খাদের মধ্যে পড়ছে, তাতে আমেরিকার ভেতরে যেমন ট্রাম্প অজনপ্রিয় হচ্ছে, আমেরিকার অর্থনীতির উপরে যেমন চাপ পড়ছে, তেমন সারা বিশ্বে একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। যত সহজে ইরান আক্রমণ করে বিজয় নিয়ে ঘরে ফিরবে ভেবেছিলেন ট্রাম্প, সেটা কিন্তু হচ্ছে না। এখন আমেরিকা ইরান থেকে সম্মানজনক এক্সিটের জন্য ইন্ডিয়াকে রিকোয়েস্ট করেছে যে ইন্ডিয়া যেন মধ্যস্থতা করে একটা সম্মানজনক ইতি টানে এই ইরান, ইসরায়েল আর আমেরিকার সংঘাতে। কিন্তু ইন্ডিয়া বলেছে যে তারা চাইলেই আমেরিকার সেফ এক্সিট সম্ভব নয়, কারণ ইরানকে মদদ দিচ্ছে আপনারা জানেন চীন এবং রাশিয়া। যদি চীন এবং রাশিয়ার সহায়তা না থাকতো তাহলে ইরান এভাবে ফাইট ব্যাক করতে পারতো না। সুতরাং রাশিয়াকে কনভিন্স করতে হবে। রাশিয়া যদি কনভিন্স হয় তাহলে এই ইরানের যুদ্ধটা থামানো যেতে পারে এবং আমেরিকার একটা সেফ এক্সিট সম্ভব। রাশিয়া কেন কনভিন্স হবে? ভারত বললেই কি পুতিন শুনবেন? হয়তো পুতিন সেটা বিবেচনা করবেন, কিন্তু পুতিন তখন একটা শর্ত দেবেন। সেই শর্তটা হলো আমেরিকার
ইউক্রেনকে নিবৃত্ত করতে হবে। ইউক্রেন যে রাশিয়ার সাথে যুদ্ধে এখনো আছে, সেই জায়গা থেকে ইউক্রেনকে ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ ঘটনাগুলো দেখেন একটার সাথে আরেকটা জড়িয়ে যাচ্ছে, এবং সেখানে ভারত বলেছে যে তারা তাদের ভূমিকা অবশ্যই পালন করতে পারবে, কারণ তাদের সাথে আহ, রাশিয়ার বিশেষ করে একটা খুব ভালো সম্পর্ক আছে, তাদের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো। কিন্তু ভারত এখানে বলেছে যে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং জিওপলিটিক্যাল সিচুয়েশন সবকিছু বিবেচনা করে ভারতের শর্ত হলো যে আমরা তোমাকে সম্মানজনক এক্সিট পেতে হেল্প করব, তোমার যা যা সেটা করবা, প্লাস বাংলাদেশ থেকে তোমার পা তুলতে হবে। এবং বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে আমেরিকা কিন্তু এখন ভারতের চোখে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়াকে দেখছে। এবং ভারত, এই যে কদিন আগে দেখেছিলেন যে মোদি একটি এক্স হ্যান্ডেলে টুইট করেছে জেডি ভান্সের সাথে ফোন আলাপের পরে, এবং ভারতের পক্ষ থেকে বলেছে যে তারা সবার সাথে আলাপ করবে, জেডি ভান্স, সার্জিও গোর, মার্কো রুবি, বাট তারা ট্রাম্পের সাথে আলোচনায় কম আগ্রহী। যেটা শুরুতেই বলেছি, ট্রাম্প আজ এক কথা বলে, কাল আর এক কথা বলে, ট্রাম্পের কথাবার্তার কোনো মা বাপ নাই। সুতরাং এখন কি হিসেবটা একটু মেলে যে কেন সার্জিও গোর এবং তারপরে ভারতীয় টিমগুলো আসতেছে? কারণ এখন ভারত এবং আমেরিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু পরস্পর স্বার্থ যুক্ত এবং খুব লিঙ্কড। আমেরিকা বাংলাদেশ থেকে ভারতের সাথে মিলে কাজ করো, তুমি যে এই যে রেজিম টেনশন যা করছো এখান থেকে সরো, বিনিময়ে তুমি কি পাবা? তোমার একটা ইরান থেকে সেফ এক্সিটের জন্য ভারত চেষ্টা করবে, সেটা চেষ্টা করবে রাশিয়ার মাধ্যমে। রাশিয়া কখন কনভিন্সড হবে? যখন ইউক্রেনকে নিবৃত্ত করা যাবে, সেই ইউক্রেনকে নিবৃত্ত করতে পারে আবার আমেরিকা। এটা একটা চেন রিয়াকশন, মানে একটা একটা করে ঘটনা ঘটবে, বাট একটা বিশ্ব রাজনীতি যে ঠেকসে গিয়া আমাদের এই বাংলাদেশের মতো একটা দেশে। সো এই কারণে এখন বাংলাদেশের ব্যাপারে এই আগ্রহগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন তারেক রহমান, যিনি বাংলাদেশে এসেছিলেন, নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলেন, এই সব কিছুর মধ্যে কিন্তু ভারতের মধ্যস্থতা ছিল। এবং বিক্রম দোরাইস্বামী, যিনি এই সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন, তিনি আহ, যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার থাকাকালীন তারেক রহমানের সাথে যে নেগোসিয়েশন হয়েছে ভারতের, তিনি ছিল নেগোসিয়েশনের মেইন পয়েন্ট, ফোকাল পয়েন্ট ভারতের পক্ষ থেকে, যেহেতু তিনি লন্ডনে ছিলেন, তারেকও লন্ডনে ছিলেন। তো এখন কথা ছিল এপ্রিলের মধ্যে তারেক রহমান কিছু শর্ত মেনে নেবেন, গণতান্ত্রিক পরিবেশ, ইনক্লুসিভ ডেমোক্রেসি, আইসিটির নামের এই বিতর্কিত আদালতের যে প্রহসনের বিচার চলছে। কিন্তু তারেক কোনো কথা রাখেননি। তারেক তার স্বরূপ দেখিয়ে দিয়েছেন ভারতকে, সে যে ঠিকই ওই তুরস্ক, পাকিস্তান, তার সেই অরিজিনাল বেল্ট এবং টু সাম এক্সটেন্ট চীন, এদের সাথে গিয়ে মাখামাখি শুরু করছে। তো এখন ভারত কিন্তু আর সেই যে কন্ডিশন দিয়ে তারেক রহমানকে বাংলাদেশে ক্ষমতা আসতে সহায়তা করেছিল, সেই জায়গাটায় ভারত আর নেই। তারেক রহমান এখন চাইছে যে নতুন করে নেগোসিয়েশন শুরু করতে। তারেক রহমানের নেগোসিয়েশন গুলো কি? তারেক রহমানের নেগোসিয়েশন হলো 2027 সালে এই আইসিটির এই মামলা টামলা এগুলো সে স্থগিত করবে। 2028 সালে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। পরবর্তীতে তার সুবিধাজনক সময়ে, তার সরকার যখন খুব ভালো অবস্থানে থাকবে, সেই সময় সে একটা নির্বাচন দেবে, সেটা 2030 বা ওরকম সময়ে যখন ডিউ হয়। কিন্তু তারেক রহমানকে এখন আর এই নেগোসিয়েশনের সুযোগ দেওয়া হবে না। তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু সে তার স্বরূপ উন্মোচন করেছেই, সুতরাং এখন আর নেগোসিয়েশন নাই, এখন তাকে কি কি করতে হবে সেটি বলে দেওয়া হয়েছে। এই যে এত দৌড়ঝাঁপ, এর মধ্য দিয়ে তারেক রহমানকে বলে দেওয়া হয়েছে যে 22 সেপ্টেম্বর এই আইসিটির এই প্রহসনমূলক বিচারের এই খেলা বন্ধ করতে হবে, এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পূর্ণ নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনতে হবে। তারেক রহমানের সামনে এখন দুটো পথ, এই দাবিগুলো মেনে নেওয়া এবং বাংলাদেশে ইনক্লুসিভ ডেমোক্রেসি চালু করা, অর্থাৎ
আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটি তুলে নিতে হবে। তার মানে এই বিচার বিভাগের স্বাধীনতা, আইসিটির এই প্রহসন বন্ধ করা, শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন, শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটা রায় দেওয়া হয়েছে, এইসব রায় বাতিল করতে হবে, এসব মামলা তুলে নিতে হবে, আওয়ামী লীগের নেতাদের মামলা তুলে নিতে হবে। এসব মিলিয়ে একটা প্যাকেজ। তারেক রহমান এই দাবি মানতেও পারেন, নাও মানতে পারেন। তিনি যদি মানেন, বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, সেখানে সবাই মিলে সিদ্ধান্ত নেবে, প্রয়োজনে একটা নির্বাচন হবে। আর তিনি যদি না মানেন, তখন তিনি একটা বিশাল ঝুঁকি নেবেন, এবং সেই ঝুঁকি হয়তো এমনও হতে পারে যে তাকে আবারও দীর্ঘ নির্বাসনে চলে যেতে হবে। এখন তিনি এই ঝুঁকি নেবেন কিনা। এদিকে তাকে উস্কাচ্ছে আমাদের সেই গ্যাং অফ ফোর মিডিয়ার। আপনারা মতিউর রহমান চৌধুরীর লেখাগুলো দেখবেন, প্রথম আলো ডেইলি স্টারের রিপোর্টিং দেখবেন, নুরুল কবিরের লেখাগুলো দেখবেন। তারা এই যে ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যাবেন, এটা মোটামুটি ডিসাইডেড। সেটাও কিন্তু তারা নিবৃত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তারা বলছে তারেক রহমানের যাওয়া ঠিক হবে না। এখন তারেক রহমানই সিদ্ধান্ত নেবেন তার রাজনীতির ভবিষ্যৎ। তিনি বাংলাদেশে থেকে সবাইকে নিয়ে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করবেন, নাকি বাংলাদেশ থেকে আবার দূরে চলে যাবেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।